আচ্ছা, তাহলে আজকে তো একটু তাহলে ধারণা থেকেই দিতে হবে। আমি একদম ধারণা থেকেই দেখাচ্ছি, একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে নাম দিলাম হচ্ছে index.html। জাভাস্ক্রিপ্ট যেহেতু ফ্রন্ট এন্ডে কাজ করে, এই যে তার মানে ফ্রন্ট এন্ডে কি এইচটিএমএল সিএসএস থাকে না, তাদের সাথেই কাজ করে। তো আমি সেই দুটো জিনিস আগে বানিয়ে নিচ্ছি, স্টাইল ডট সিএসএস। এখন পর্যন্ত যা করলাম এটা হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস এর যেরকম জিনিস সেটাই তৈরি করলাম। এখানে আমরা ডকুমেন্ট লেখা আছে, এখানে আমরা কি লিখবো, তোমার জেএস মানে জাভা স্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ, এটা দিয়ে দিলাম হচ্ছে day-2। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু স্টাইল পেজ দিয়েছি কাজে এটা জয়েন লিঙ্ক করে নিচ্ছি। এখন পর্যন্ত জাভা স্ক্রিপ্টের কিছুই লিখিনি। এখন জাভা স্ক্রিপ্টের লেখার ক্ষেত্রে যেটা হয়, জাভা স্ক্রিপ্ট হলো ওই যে আমরা যেমন ইন্টারনাল সিএসএস লিখতাম কি স্টাইল ট্যাগের মধ্যে না, তেমনি জাভা স্ক্রিপ্টের ট্যাগগুলো শুরু হয় হলো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ। তো আমরা ইন্টারনালি লিখতে পারি, আবার এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টও লিখতে পারি। যদি ইন্টারনাল লেখো তাহলে এই যে হেডের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে তোমার হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের কোড এখান থেকে লেখা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর যদি মনে করো যে আমি স্ক্রিপ্ট একটা হেডের মধ্যে দিব না, আমি এটা বডির মধ্যে দিব, সো বডির মধ্যেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানেও জাভাস্ক্রিপ্টের কোড রান করবে। কিছু ক্ষেত্রে এখানে দেওয়াই ভালো, কারণ হচ্ছে এতে ওয়েবসাইটটা স্লো কম হবে। আগে হচ্ছে এইচটিএমএল সিএসএস লোড হয়ে যাবে, তারপরে এখানে জাভাস্ক্রিপ্ট লোড হবে। বুঝছো ব্যাপারটা? তো এই হলো ইন্টারনাল সিএসএস এর ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের ব্যাপার। আর যদি তুমি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট যোগ করতে চাও তাহলে এরকম একটা নতুন ফাইল নিবা। ধর আমি এখানে নাম দিলাম হচ্ছে কাস্টম ডট জেএস, এক্সটেনশন লাস্টে জেএস কাজ করবে। সো এটার মানে হচ্ছে যে এক্সটার্নাল আমি জাভাস্ক্রিপ্ট নিলাম এবং সেটা আমাদের কি করতে হবে, এইচটিএমএল ফাইলের সাথে যোগ করে নিতে হবে। কিভাবে যোগ করব, যেহেতু আমি লাস্টে যোগ করার কথা বলছিলাম, সো আমি এখানে যোগ করে দিচ্ছি। কি দেবো, স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ দিব। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এখানে এসআরসি মানে সোর্স, ইমেজে যেমন এসআরসি ইউজ করতাম না, এখানে সোর্স দিয়ে আমরা স্টাইল ডট সিএসএস বসাই দেবো। কি দেবো, কাস্টম ডট জেএস বসাই দেবো, হয়ে গেছে। বডির মধ্যে আমরা দিতে পারি, এটাকে আমরা ইসেতেও দিতে পারি, এখানেও দিতে পারি, দুই জায়গায় সেম কাজ করবে। তো এই জায়গায় দিলে ওয়েবসাইটটা লোড হতে দেরি হবে, আর এখানে দিলে ওয়েবসাইটটা লোড হতে কম দেরি হবে। কাজ দুই জায়গায় সেম। বুঝতে পারছো ব্যাপারটা? কোনো ভুল নেই, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারি। ক্লিয়ার? সো হয়ে গেল। এখন এই কাস্টম ডট জিএসএ যদি আমি মানে ইয়ে করি, তখন হচ্ছে জাভা স্ক্রিপ্টের কোড লিখি, তাহলে এখানে সব দেখা যাবে। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের কোডে যে কোনো জাভা স্ক্রিপ্ট যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছিলাম, ওয়ার্ল্ডের মধ্যে অনেক অন্যতম জনপ্রিয়। তো এই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আমাদের পার্ট কয়টা, ইনপুট, প্রসেসিং আর আউটপুট, এই প্রোগ্রামিংয়ের মূল মন্ত্র। ঠিক আছে? তো মনে করো ইনপুট নিলাম না, প্রসেসিংও করবো না, আউটপুট দেখাবো শুরুতেই। তো আউটপুট দেখানোর জন্য আমাদের চারটা তরিকা আছে। কয়টা? 4 ওয়েস। একটা হচ্ছে কি ইনার এইচটিএমএল দিয়ে মানে দেখানো যায়। আর হলো ডকুমেন্ট ডট রাইটে দেখা যায়। ডকুমেন্ট ডট রাইট ফাংশন বললে বুঝবা যে রাইটের পরে দুটো পাঁচ ব্র্যাকেট আছে। আর হলো কনসোল ডট লগ ফাংশন, আর একটা হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট ফাংশন। ক্লিয়ার ব্যাপারটা? ইনার ডট এইচটিএমএল এটা মানে আইডি নিয়ে কাজ করে, এই জন্য এটা ফাংশন না। এটার কাজ আমি এখনো দেখাই নেই। সো এটা যখন আমরা লাইভ মানে অ্যাকশনে যাবে, লাইভ কোনো প্রজেক্ট বানাবো, তখন এটা দেখালে ভালো বুঝবা। ঠিক আছে ব্যাপারটা? এছাড়া ক্লিক দিয়েও দেখানো যায়। মনে করো দুইটা বাটন বানালাম, একটা হচ্ছে লাইট অন আর একটা লাইট অফ। লাইট অনে ক্লিক করলে লাইট অন হয়ে যাবে, লাইট অফে ক্লিক করলে লাইট অফ হয়ে যাবে। এগুলো হচ্ছে ইনার এইচটিএমএল, ওই আইডি নিয়ে কাজ করে, গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, আর যেগুলো তোমার ওইটা বাদ বাকি যেটা দেখলাম, সেইগুলো দিয়ে তোমার কি হয় যে এক একটার এক ধরনের কাজ আছে। তুমি যদি তোমার ডিসপ্লেতে মানে তোমার মনিটরে যদি কোনো কিছু প্রিন্ট করে দেখাতে চাও, পাইথনে কোনো কিছু প্রিন্ট করতে হলে আমাদের কোন ফাংশন কাজ করে, প্রিন্ট ফাংশন। আর এখানে যদি ডিসপ্লেতে কোনো কিছু শো করাতে চাও, তাহলে তোমার কি লিখতে হবে, ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট দিলাম, ডট রাইট দিলাম, এবং বলছি এটা ফাংশন, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিব। এবং তুমি যদি স্ক্রিনে সিঙ্গেল একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাও, সিঙ্গেল একটা ওয়ার্ড বা লেটার প্রিন্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই স্ট্রিং আকারে লিখতে হবে। আর স্ট্রিং বোঝানোর জন্য আমরা ডাবল কোটেশন বুঝি। তাহলে এখানে আমি লিখলাম এ, কি লিখছি, এ না, এ একটা লেটার না, কোনো একটা লেটার যদি প্রিন্ট করতে চাও বা ক্যারেক্টার যদি প্রিন্ট করতে চাও, তাহলে এরকম করে স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। সো এটাই যদি আমরা এখন আউটপুটে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যেহেতু লিঙ্ক করে দিয়েছি, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই চলে আসবে, আসছে না, আমাদের এ চলে আসছে। তো এ চলে আসলো। এখন আমি যদি এখানে বেশি কিছু লিখতাম, এখানে যদি আমি অনেক কিছু লিখতাম, তাহলে আমি রেখে দিলাম এখানে বাংলাদেশ। সো বাংলাদেশ প্রিন্ট হয়ে যাবে, বাংলাদেশ প্রিন্ট হয়ে যাবে।
সো বাংলাদেশে একটা প্রিন্ট হলো, আমি নেক্সটে আরেকটা বাংলাদেশ প্রিন্ট করলাম, তো দুই বাংলাদেশ একসাথে লেগে যাবে না? দুই বাংলাদেশ একসাথে লেগে যাবে। প্রথম বাংলাদেশের পরে আমি চাচ্ছি, এ দেখো অলরেডি লেগে গেছে, আমরা এক কাজ করি, দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বাংলাদেশ ডবল হলো না? আমি যদি একাধিক লাইন প্রিন্ট করি, এখানে যদি আমি একাধিক লাইন প্রিন্ট করি, ধরো এতগুলো প্রিন্ট করলাম, তাহলে চারটা বাংলাদেশ একখানে হয়ে যাবে, তাই না? বুঝছে ব্যাপারটা? তো আমরা যদি এখানে একটা স্পেস দিই, একটা স্পেস দিলাম, তারপরে কি হবে এখন দেখো তো, একটা স্পেস প্রিন্ট হয়, একটা স্পেস আবার ডুপ্লিকেট করতেছি, একটা স্পেস প্রিন্ট হবে, প্রত্যেকের মাঝে দেখো একটা করে স্পেস আছে না? এখন যদি আমি চাই যে পরের লাইনে একটা প্রিন্ট হোক, বাংলাদেশ একটা প্রিন্ট হওয়ার পর একটা পরের লাইনে প্রিন্ট হবে, পরের লাইনে যদি প্রিন্ট করতে চাও তাহলে এই যে স্পেসিফিকেশন তো দরকার নেই, পরের লাইন যেতে হচ্ছে। তো এখানে আমরা বিআর ট্যাগ বসাতে পারি। তো বিআর ট্যাগ আমাদের কোটেশনের মধ্যেই বসাতে হবে, কারণ হলো বিআর ট্যাগ হলো এইচটিএমএল ট্যাগ। যে কোনো ধরনের এইচটিএমএল ট্যাগ যদি তুমি ডকুমেন্ট রাইটের মধ্যে বা আউটপুটে দেখাতে চাও, ওইটা যদি প্রয়োগ দেখাতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সেটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে অর্থাৎ স্ট্রিং আকারে লিখতে হবে। তুমি যদি এটা ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দাও তাও আসবে, ঠিক আছে ব্যাপারটা? সো আমি এখানে বিআরটা এইভাবে প্রিন্ট দিতে পারি। দেখো আমি এখানে গেলাম, যাওয়ার পরে শিফট চেপে ধরে আমি বিআর কি বলে শিফট চেপে ধরে আমরা বিআর দিব, এই যে বিআর। সো এটা বিআর দেওয়ার সাথে সাথে দেখবা যে বাংলাদেশ লেখার পরে একটা বিআর মানে কি লাইন ব্রেক হবে। সো লাইন ব্রেক হয়ে গেছে না? হয়ে গেছে। তো বিআর এইভাবেও প্রিন্ট করা যায়। আবার যদি মনে করো বিআরকে যে এইভাবে দিবা, মানে অতিরিক্ত কিছু প্রিন্ট করো, মানে বাংলাদেশ প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর একটা বিআরও প্রিন্ট হবে, সে প্লাস দিতে হবে, যখন নতুন কিছু এক্সট্রা কিছু দিবা তখনই সেটা প্লাস। তো বিআর যেহেতু এইচটিএমএল ট্যাগ এবং এটা তোমার হচ্ছে কি যে কিসের মধ্যে রাখতে হয়, ডাবল কোটেশনে রাখতে হয়, দিয়ে দিলাম। সো ওই আগে যা করছিলাম এটাও কিন্তু সেম, আউটপুট সেম না? বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবেও দিতে পারো। আবার এই যেহেতু এটাও কোটেশনের মধ্যে আছে এটাও কোটেশনের মধ্যে আছে, দুইটাকে এক কোটেশনে ঢোকাইতে পারো। বুঝতে পারছো কাহিনি? সো আমি এই লাইনটাকে এখন যদি আমি কয়েকটা প্রিন্ট করে দিই, সো দেখবা যে সবগুলো আমাদের দেখা যাচ্ছে যে তোমার পরপর আসছে। বুঝছো ব্যাপারটা? তো এইভাবে যদি কোনো কিছু আমরা আউটপুটে দেখাতে চাই, আউটপুটে যদি এরকম স্ক্রিনে সরাসরি দেখাতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? ডকুমেন্ট ডট রাইট। আর যদি আমি চাই যে এটা ধরো আমি এটা ডকুমেন্টের ডট রাইটে লিখলাম, বাট এইটা আমি চাচ্ছি যে এটা কনসোলে প্রিন্ট হবে, কনসোল ডট লগ, এটাও ফাংশন। কনসোল ডট লগের কাজটা কি? এটা তোমার এখানে দেখাবে না, এখানে দেখাবে না। আমরা কয়টা এখানে বাংলাদেশ দিছি? 1 2 3 4 5, আউটপুটে কয়টা আছে? আউটপুটে 4টে না? তাহলে একটা মিসিং আছে। বা আমি এখানে বাংলাদেশ না লিখে অন্য কিছু লিখে দিই, তাহলে আরো ভালো বুঝবা। ধরো বাংলাদেশ না দেখে দেখে দিলাম পাবনা। তো দেখা যায় তাহলে এই পাবনাটা এখানে কিন্তু আমার আউটপুটে নাই, আছে কিন্তু এটা কোথায় আছে? এটা প্রিন্ট ঠিকই হয়েছে কিন্তু কনসোল হয়েছে। কনসোল দেখার জন্য রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পরে দেখো এখানে কনসোল আছে এবং এখানে দেখতে পাচ্ছ যে পাবনার সাথে বিআর আছে, এটাও প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? সো পাবনা এখানে প্রিন্ট হয়েছে, এই হলো ব্যাপার। আর যদি আমরা অ্যালার্ট আকারে দেখতে চাই, এই সেম জিনিসটাই আমি কি করব, এর পরেরটাতে আমি যাচ্ছি অ্যালার্ট। অ্যালার্ট দেখতে চাইলে কি জন্য লিখতে হবে? ডকুমেন্ট ডট উইন্ডো ডট অ্যালার্ট, উইন্ডো ডট অ্যালার্ট। সো উইন্ডো ডট অ্যালার্ট লিখে দিলে কি হবে? স্ক্রিনে দেখো এটা অ্যালার্ট চলে আসে বাংলাদেশ, দেন ওকে, তারপরে এটা। তো এখানে একটা অসুবিধা আছে তোমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দিলেও আবার বিআর কেন? আচ্ছা বিআর হলো কখন হয়? যখন একাধিক লাইন আমি লিখবো পরপর, মানে লাইন ব্রেক দরকার। তো আমার একটাতে কি লাইন ব্রেকের দরকার ছিল, বা এই যে কনসোলে কি আমার এই যে লাইন ব্রেকের দরকার ছিল? এই জন্য আমি এই পরেরটাকে কিন্তু লিখে নেই, এটা ফেলাই দিলাম। তাহলে আমাদের এখন দেখো যে একটু রিলোড করতে হবে, যখনই কনসোল করবা তখন একটু রিলোড, এই যে বাংলাদেশ এখন দেখা যায়, তারপরে এটা দেখা যাচ্ছে। এবং এটা আমি যদি কনসোলে যাই, কনসোলে শর্টকাটে যাওয়ার নিয়ম হলো কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে একবারে কনসোলে চলে আসবে। আপনার দেখা যাচ্ছে? সো আমরা তিন ভাবে আউটপুট দেখা শিখলাম, বুঝতে পারছো? তাহলে শুধু স্ক্রিনে দেখতে হলে আমাদের কি ডকুমেন্ট ডট রাইট, কনসোলে দেখতে চাইলে, আর যদি আউটপুটটা মানে আমরা অ্যালার্ট আকারে দেখতে চাই তাহলে যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করব। এই পর্যন্ত সবাই বুঝছি আমরা? তাহলে এই পর্যন্ত যেহেতু বুঝছি, এই কাজটা শেষ। এখন এখানে আমরা কি যে কোনো একটা জিনিস দিয়ে প্রিন্ট করলাম, রাইট?
যে কোনো একটা শব্দ দিয়ে প্রিন্ট করলাম না, যা লিখবো প্রিন্ট। আমি যদি কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, ডকুমেন্ট ডট রাইট সংখ্যা, সংখ্যা মানে নাম্বারস, নাম্বারসের ক্ষেত্রে দশমিক সংখ্যা হোক আর পূর্ণ সংখ্যা হোক, কোনো স্ট্রিং মিস্ট্রিং দেওয়া যাবে না। না না না, স্ট্রিং দিলে তো একমাত্র ক্যারেক্টার ক্ষেত্রে। সো এটা কি 100 প্রিন্ট হয়েছে? আমি যদি এখানে তোমার 100.25 দিই তাহলেও কোনো সমস্যা নেই। একমাত্র যখন আমরা ক্যারেক্টার প্রিন্ট করব, মানে লেটার প্রিন্ট করব বা কোনো ওয়ার্ড প্রিন্ট করব, তখন স্ট্রিং দিব। আর HTML কোড লেখার সময় স্ট্রিং দিব, বাদ বাকি সব সেম। বুঝা যায়? এখন এই যে আমি বারবার লিখতেছি, আমার মানে আমি যদি যে বাংলাদেশের কথা একটু চিন্তা করি, আমরা যা যা লিখছিলাম কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড জেড, অনেক কিছু লিখছি না, অনেকগুলো বাংলাদেশ লিখছি না। আমি চাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তে আমার সবগুলো লাইনে আমার এখানে পাবনা লেখা উঠুক। সবগুলো লাইনে কি হবে, পাবনা। তো এখন আমার পাবনা যদি সবগুলো লাইনে চেঞ্জ করতে হয়, তাহলে প্রত্যেকটি লাইনে বাংলাদেশ মুছে দিয়ে পাবনা লিখতে হবে। এটা একটা বিরক্তিকর না? তো আমি এখন যদি এই কাজটা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভার নামে একটা কিওয়ার্ড বসাতে হয়, না দিলেও চলে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার 4টা ওয়ে আছে, একটা হলো ভার দিয়ে, একটা হলো লেট দিয়ে, একটা হলো কনস্ট্যান্ট দিয়ে, আর একটা হলো কিছু না লিখে। বোঝা যায়? ধরো সেই ভেরিয়েবলের নাম দিলাম এক্স, এবং এক্স এর মধ্যে আমি লিখে দিলাম ডাবল কোটেশন দিয়ে একবারে লিখে দিলাম বাংলাদেশ। ঠিক আছে? এখন এই যে কথায় কথায় আমি এক্স লিখছি না স্ট্রিং করে, এটা তো লেখার দরকার নেই। এক্স তো আমার ভেরিয়েবল, তাই না? তাহলে আমি সরাসরি যদি এক্স লিখে দিই, সরাসরি কি লিখে দিলাম, এক্স, তাহলে এক্স বলতে কাকে বোঝাবে? তাহলে এই লাইনগুলোর তো আমার দরকার নাই, আমি এই লাইনগুলো ফেলে দিই, আমি ওই যে এটাকে ডুপ্লিকেট করে দিই। বুঝতে পারেন ব্যাপারটা? তাহলে অনেকগুলো লাইন লিখছি, সবগুলো লাইনে আমার আউটপুট কি বাংলাদেশ আসবে না? সবগুলো লাইনে আমার আউটপুট কিন্তু বাংলাদেশ চলে আসবে। সো রাইট ক্লিক, ইন্ডেক্সে যেতে হবে, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখো আমার সবগুলোতে বাংলাদেশ চলে আসছে। তো মজার ব্যাপার কি, আমি যদি এখানে আমি এই সাইডে এটা নিই, এটা নিই, তাহলে বাংলা লাগবে না। সো এখানে যদি সাপোজ আমি যদি এখানে বাংলাদেশের পরিবর্তে এখানে লিখে দিই পাবনা, আমার দরকার ছিল পাবনা লেখা সবগুলোতে, এটা লিখে এটা সেমিকোলনতে শেষ করতে হবে। পাবনা লেখার সাথে সাথে কি চেঞ্জ হয়ে গেছে পাবনা? তাহলে ভেরিয়েবল কি মজার বুঝতে পারছি? এখানে যদি আমি ঢাকা লিখে দিই তাহলে সবগুলো কি হবে, ঢাকা হয়ে যাবে। এটা ক্লিক করলেই এখানে সাথে সাথে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভেরিয়েবলের মজা। তাহলে আমরা এইভাবে না নিয়ে আমরা ডাটাটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখতে পারি, তাই না ব্যাপারটা? আমার যদি কেউ মনে করে যে ঢাকার পরে ঢাকা 1210 এই কথাটা প্রিন্ট করো, ঢাকা 1210, বা আগারগাঁও ঢাকা প্রিন্ট করো, কি ঢাকা একটা সংখ্যা প্রিন্ট করো, তাহলে এটা একটা ভেরিয়েবল নিলাম। আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে অ্যাড্রেস, var add অ্যাড্রেস, এটা লিখে দিয়ে দিলাম হচ্ছে কত, 1210 প্রিন্ট করতে বলছিল, দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই দুটো শব্দ একসাথে যোগ হবে। তাহলে কি করবো, এখানে এক্স লিখছি, এক্স এর সাথে প্লাস দিয়েছি, আরটা কি দেবো, আরটা অ্যাড্রেস কথাটা লিখে দেবো না, অ্যাড্রেস কথাটা লিখে দিব। বানান হয়েছে ঠিকঠাক? এক্স প্লাস অ্যাড্রেস। তুমি চাইলে এখানে একটা স্পেস দিয়ে এরকম ফাঁকা করে দেখতে সুন্দর লাগবে, তা করতে পারো। তারপরে এর সাথে কি বিআর প্রিন্ট হবে, তো এর সাথে আমাদের কি দিতে হবে, প্লাস। এরকম করলে কি ঢাকা 1210 প্রিন্ট হয়েছে? বুঝছো ব্যাপারটা? আর এখানে ঢাকার পরে যদি আমি এখানে স্পেস দিয়ে দিই তাহলে আরো সুন্দর লাগবে, যে ঢাকার পরে একটা স্পেস। বুঝছো ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। এখানে 1210 এর পরিবর্তে যদি বলে যে না 1210 না, এটা 1612 হবে, 1612 হয়ে যাবে। তাহলে ভেরিয়েবলের ব্যাপারটা বুঝছি আমরা। এখন এই ভেরিয়েবল আমি বলছিলাম যে ভার দিয়ে লিখে হয়, না লিখেও হয়, কোনো ভুল আছে? আচ্ছা, এখন যদি সাপোজ তুমি বলো যে আচ্ছা লেট লিখে, লেট লেট দিয়ে লিখলাম, কোনো ভুল আছে? এখানেও লেট লিখলাম, কোনো ভুল আছে? কোনো ভুল নাই। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস আছে, আমি যদি লেট লিখে লেট এক্স ইকুয়াল টু মনে করে এখানে দিয়ে দিলাম কি পাবনা, এখন আমাদের ভুল আছে। কি ভুল? কন্ট্রোল শিফট এর পাশে ক্লিক করব, কন্ট্রোল শিফট আইতে ক্লিক করব, বলছে যে আইডেন্টিফায়ার এক্স হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, মানে এক্স এর মান অলরেডি তুমি আগে ঢাকা লিখছো, পরে এক্স এর মান তুমি পাবনা দিছো, কিন্তু এই সামনে লেট থাকার কারণে আমি এটা আপডেট ভ্যালু হিসেবে ধরতে পারবো না। বুঝতে পারছো? এটা আপডেট ভ্যালু হিসেবে সে ধরতে পারবে না। কিন্তু আমি যদি এই লেটের পরিবর্তে এখানে ভার লিখতাম, দেখো থাকাও, এখানে কি লিখবো, ভার, ভার লিখলাম, এখানে আমি লিখে দিলাম কি ভার। লেটে কিছু লিমিটেশন আছে, দেখো ভারে কোনো লিমিটেশন নেই, আমি ভার লিখছি, কোনো এরর আছে?
কিন্তু আমার ঠিকই যে মানে আগে ছিল কি ঢাকা না, ঢাকা ঢাকা অ্যাড প্লাস 1210 ছিল, 1612 ছিল, এখন কি হয়েছে পাবনা না? বুঝতে পারছি ব্যাপারটা? আমি যদি এটাকে বলা হচ্ছে আপডেট ভ্যালু। হ্যাঁ, আমি যদি ভাল লিখি আবার এক্স ইকুয়াল টু, আগেরগুলো তো আছেই, এখানে ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে এক্স এর ভ্যালু দিলাম 130, আবার 130 ঢুকে যাবে, 130, 130-এর সাথে 1612 যোগ করে যত হয় তত বসাই দিচ্ছে। প্রথমে এক্স এর ভ্যালু দেখছে ঢাকা, ভালো কথা, ঢাকা দিয়ে কিছু করার চিন্তা ভাবনা করতেছিল, ঠিক তারপরের লাইনে এসে দেখছে এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, পাবনা, ঢাকা বাদ, এখন ধরবে পাবনা। তারপরের লাইনে এসে দেখবে ও এক্স এর ভ্যালু আবার চেঞ্জ হয়ে 130 হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা ভার দিয়ে পসিবল, ইভেন ভার দিয়ে যদি ভার নাও লেখো তাও পসিবল, কিন্তু লেট লিখলে কি হয়, লেট দিয়ে এরকম আপডেট হয় না, লেট দিয়ে কি হবে না, এরকম আপডেট হবে না। কিন্তু তুমি শুরু করতে পারো লেট লিখে, হ্যাঁ, লেটের শুধু আগেরটাই থেকে যাবে, একই একই নামে, তুমি ভিন্ন ভিন্ন নামে করতে পারো। ধরো আমি এটা লিখলাম লেট এক্স লিখছি, কোনো ভুল নাই, কিন্তু ভুল আছে, কিন্তু এটা তো আমি লেট এক্স যেই দিয়ে দেবো তখনই আমরা একটা ভুল খুঁজে পাবো, আছে। কিন্তু আমি যদি লেট এক্স এর পরিবর্তে এখানে ওয়াই লিখতাম তাহলে কোনো ভুল নেই, কোনো ভুল আছে। সো লেট আর এক্স এর মধ্যে পার্থক্য বুঝছি আমরা। এবার আমরা বুঝবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি জিনিস, এখানে দুটোই লেট লিখে ফেলছি, ভার লিখে দিই, একটা লেট লিখছি একটা ভার লিখছি, এটা কিছুই লিখিনি, কোনো সমস্যা আছে? আছে আছে, এই যে ভার লিখছি লেট লিখছি, এখন এক্স এর এখানে কিছু বলে দিতে হবে, ভার, ভার দিয়ে দিলাম, লেট অ্যাড্রেস, তারপরে বলতেছে এই যে লেট, লেট থাকলেই ঝামেলা, বলছে লেটের মান অলরেডি বসানো আছে, এই যে বলছে না অলরেডি এক্স এর মান বসানো আছে, আবার এক্স এর মান আপনি এটা দিয়েছেন, এটা পারবেন না, কিন্তু লেটের পরিবর্তে ভার লিখলে এই ঝামেলাটা আর নাই, লেটের পরে ভার লিখলাম এই ঝামেলাটা আর নাই, বুঝা গেল। এখন কনস্ট্যান্টের ব্যাপারটা কি, কনস্ট্যান্ট দিয়েও তুমি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা, কিন্তু এর ওই লেটের মধ্যে কাহিনী, একবার ভ্যালু দিলে ওটা আর চেঞ্জ করা যাবেই না। লেটে তো টুকটাক তাও চেঞ্জ করা যায়, মানে লেট লিখলাম এটা আর একটা লেট সারা লিখলে কিন্তু চেঞ্জ হয়, যেমন ধরো আমি এখানে লিখলাম লেট, লেট লিখছি লেট এক্স ঢাকা, আর আরটা ধরো এই ভার কথাটা বাদ দিয়ে লিখে দিলাম এক্স পাবনা। সো এখন আর এটা আবার আরটা লিখছি, এটা বাদ দিয়ে দাও। এবার দেখো লেট এক্স সমান কত, ঢাকা, আর লেট এক্স সমান কত, পাবনা। তো এটা তো আসার কথা, কনস্ট্যান্টের জন্য ভুল ধরছে নাকি, এই যে কাজ করছে, শুধু কনস্ট লিখলাম এটা ভুল। তাহলে লেট এক্স দিয়ে ঢাকা লিখছি, শুধু এক্স দিয়ে পাবনা, আমার কিন্তু ভ্যালু পাবনা ধরছে, এটাতে টুকটাক হয়, কিন্তু কনস্ট্যান্টে একেবারেই আলাদা। কনস্ট দিয়ে যদি আমরা ধরো কনস্ট ওয়াই সমান একটা দিলাম, কনস্ট ওয়াই ইকুয়াল টু মনে করো আমি দিলাম 120, কি দিলাম 120 সংখ্যাটা দিলাম, এখন কনস্ট ওয়াই ইকুয়াল টু 250 দিয়ে দিলাম। দেখো আমার কিছুই কাজ শুরু করিনি, খালি বসাইছি জাস্ট, এই ওয়াই কি কোথাও ব্যবহার করছি? বসানোর সাথে সাথে আরো দিয়ে বলছে না এটা তো করাই যাবে না, ওয়াই দিয়ে একটা মান অ্যাসাইন করছেন, আবার কনস্ট্যান্ট ওয়াই এর মান আরটা চেঞ্জ করলেন, এটাও হবে না। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, একদম ফিক্সড, ওয়াই এর মান 120 দিছি, তো ওয়াই এর মান আর জীবনে অন্য মান দিতে পারবো না, কোনো আপডেট করতে পারবো না। তাহলে এটা পার্থক্য বুঝছি আমরা। কিন্তু এটা যদি আমি ওয়াই চেঞ্জ করে আমি যদি এম করে দিই, তাহলে অন্য একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, তখন আর কোনো ভুল নেই। তাহলে এক ওয়াই এর মান ডবল দেওয়া যাবে না, বোঝা গেছে। তাহলে আমরা এই বেসিক যেটা, আমি বেসিকটাও আজকে দেখাই দিচ্ছি যাতে তোমাদের কোনো ভুল না হয়। তাহলে ভেরিয়েবল বুঝলাম, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা বুঝলাম, কিভাবে শিখলাম একটু। আমরা শিখলাম হচ্ছে ভার দিয়ে, লেট দিয়ে, কনস্ট্যান্ট দিয়ে, আর একটা হলো কোনো কিছু না লিখে, কোনো কিছু না লিখলেও আধুনিক ব্রাউজারে কোনো ভুল নেই। আচ্ছা, তাহলে এগুলো সব বোঝা গেল, এবং কিভাবে একটার সাথে আরেকটা যোগ করে লিখতে হয় সেটাও বুঝলাম। আর আমরা স্ট্রিং হলেই আমরা ডাবল কোটেশনে লিখবো, এইচটিএমএল ট্যাগ হলেই ডাবল কোটেশনে লিখবো বা সিঙ্গেল কোটেশনে লিখবো, এটা আমরা বুঝে ফেললাম। নেক্সট এখন আমরা কাজ করবো কি, কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ। কন্ডিশনাল স্টেটমেন্ট কি আছে, ইফ এলস এসব আছে, তো সব ফেলে দিলাম। তো মনে করো আমি একটা কন্ডিশন দিব, যদি এইটা হয় তাহলে এইটা হবে, এটা না হলে এটা হবে না, মানে কন্ডিশন সত্য হলে এই লাইনটা হবে, কন্ডিশন না হলে হবে না। সো ইফ দিলাম, ইফ দিয়ে কিন্তু স্পেস দেওয়া যাবে না, ইফ দিয়ে ব্র্যাকেট মানে কন্ডিশন। তো এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম, যদি এক্স এর মান তোমার 10 থেকে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করে দাও, কি প্রিন্ট করে দিবা, এখানে স্পেস দিয়ে ফেলছি, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, না দেওয়ার অভ্যাসটাই ভালো। হ্যাঁ, তো এখানে প্রিন্ট করে দাও যে ডকুমেন্ট ডট রাইট, কি লিখে দিবা, রেট লিখে এখানে লিখে দাও যে হাবি যাবি কিছু এটা,
সেমিকোলন দিয়ে শেষ। তো বললাম এক্স এর মান যদি 10 থেকে বড় হয় তো এক্স এর মানকে ডিক্লেয়ার করছি, ওরা বলছে কি দেখো এক্স ইজ নট ডিফাইন্ড। ডিফাইন্ড মানে ডিক্লেয়ার করা হয়নি। তাহলে এক্স এর মানটা লিখে দিই, মাথার উপরে এক্স লিখে দেবো। তাহলে কিভাবে লিখবো, var এক্স ইকুয়াল টু মনে করো 5, এক্স এর মানটা 5, এটা কি 10 থেকে বড়? তো 10 থেকে বড় যদি হয় এখানে কি আমার কন্ডিশন ফলস, যে কন্ডিশন যেই ফলস হবে তখন এদিকে আর তাকাবেই না, মানে এই লাইনে আর ঢুকবেই না। বুঝতে পারছো কেন? তাহলে ইফ দিয়ে কন্ডিশন, তারপরে এটা হলো তার বডি, ইফের বডি এটা, আর বডি বোঝানোর জন্য ব্লকের এটা শুরু, এই ব্র্যাকেট শুরু, এই ব্র্যাকেট শেষ, এটাকে বলে বডি বলে। তো আমি যদি রেখে দিই এক্স এর মানটা, এটা কন্ডিশন সত্য না, এই জন্য কিছু হলো না, কিন্তু এখানে যদি আমি 16 করে দিই তখন কি হবে, বড় বড় যেই হবে, আমি যে একটা প্রিন্ট করতে বলছি সেটা প্রিন্ট হয়েছে, বুঝতে পারতেছি আমরা, টেনে দিই তাহলে প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে একাধিক লাইন দিই, একাধিক লাইন প্রিন্ট হবে না, একাধিক লাইন প্রিন্ট হয়েছে। প্রত্যেকের সাথে যদি আমি একটা বিআর দিয়ে দিতাম তাহলে কি হইতো, নিচের লাইন করে হইতো, মানে বুঝছো তো ব্যাপারটা। যদি এটা সত্য হয় তাহলে এটা কাজ করবে, যদি সত্য না হয় তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে না। আচ্ছা, এখন তাহলে ইফ যদি তুমি বুঝে ফেলো, ইফ বুঝে ফেলছো না, এখন ইলসটা বুঝে ফেলি। এর সাথে হলো ইলস মানে অন্যথায়, ইলস মানে কি অন্যথায়, অন্যথায় কি প্রিন্ট হবে, তাহলে অন্যথায় যে এখানে যেহেতু কিছু প্রিন্ট হবে তাহলে এখানে একটা ব্লক দিতে হবে, ব্লক মানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ইলসের সাথে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলে ইলস, তুমি এইটা যেই শেষ হয়েছে সেখানে ইলস শুরু, তুমি যদি এখানে ইলস লেখো ভালো, তুমি যদি এখানেও লেখো কোনো সমস্যা নেই, এখানে লিখলেও কোনো সমস্যা নেই। বোঝা গেল ভাবটা? তো আমরা ঠিক এটার হয় পরপর লিখি না এই গায়ের সাথে লিখি, এটা আমার অভ্যাসটা ভালো। তো এখানে কি বলে দেবো, মনে করি এখানে যে লাইনটা আছে আমি সেটা লিখে দিয়ে আমি এখানে লিখে দিলাম যে ধরো একমাত্র যখন কন্ডিশন ফলস হয় তখন এই লাইনটা প্রিন্ট হবে না, লিখে দিলাম কন্ডিশন ফলস হলে এটা প্রিন্ট হবে, হলে এটা, সো কন্ডিশন ফলস হলে এটা প্রিন্ট হবে। কন্ডিশন কি আমাদের এখনো ফলস হয়েছে? কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই লাইনটা প্রিন্ট হবে, এদিকে তাকাবেই না। কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই লাইনে ঢুকবেই না, একবারে এখানে চলে আসবে। তো আমরা এটা ফলস করে দিই। এবার কি কন্ডিশন ফলস? কন্ডিশন ফলস হলে এটা প্রিন্ট হয়েছে। তাহলে ইফ ইজ কত ইজি, তাই না? যদি একাধিক কন্ডিশন থাকে, এই তো গেল, আমি এবার তোমার এরকম কন্ডিশন দিয়ে দিলাম। দেখো তো এটা কি বোঝায়, এক্স এর মানটা 10 থেকে বড় হতে পারে অথবা 10 এর সমান হতে পারে। 10 থেকে বড় কন্ডিশন সত্য, বড় তো বড়, হা করে রয়েছে এক্স এর দিকে। এবার কি কন্ডিশন ঠিক কোনটা কাজ করলো, এক্স এর মানটা 10 থেকে বড় না, সমান, তো সমান হলে কোনটা প্রিন্ট হবে, ওইটা প্রিন্ট হবে না, এইচ ডি যতগুলো লিখছে এইচ ডি প্রিন্ট হবে। আর যদি ফলস হয় তখনই নিচেটা প্রিন্ট হবে। আচ্ছা, আমি বোঝাচ্ছিলাম হচ্ছে এইটা, যে আমি এখানে স্ট্রিং ডাটা দিলাম, এখানে হচ্ছে আমার নাম্বারস ডাটা, এই দ্বারা বোঝায় হচ্ছে যে ইকুয়াল অ্যান্ড ডাটা টাইপও সেম, ইকুয়াল অ্যান্ড ডাটা টাইপটাও সেম। তো দুই পক্ষের ডাটা টাইপ সেম না হলে এই কন্ডিশন সত্য হবে না। আবার দুজন ইকুয়াল, ভ্যালু কিন্তু ইকুয়াল, ভ্যালু 10 কিন্তু ডাটা টাইপ একটা হলো ইন্টিজার, সরি এটা হলো নাম্বারস, এটা হলো স্ট্রিং, এই জন্য এটা কন্ডিশন মেলে না বলে এই লাইনটা প্রিন্ট না হয়ে এটা হলো। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, আর এইটাই যদি উল্টে হয়, এর সামনে যদি আমরা এটা লাগাই দিই, এটা নেয় না, এই নামে বলে কিছু নাই, মানে এতগুলোর সামনে দেওয়া যায় না আর কি, কিন্তু এই দুটোর সামনে দেওয়া যাবে। আচ্ছা, আমরা যদি এইটা দিয়ে দিই তখন কি হবে বলো তো, কোনটা প্রিন্ট হবে, সত্য হলে কি হয়, এই লাইনটা প্রিন্ট হবে। কিন্তু যখনই আমি নট দিব তখন নট মানে কি সত্য না, আমি বুঝতেছি এটা সত্য, বলে দিলাম যে সত্য, কিন্তু এখানে জোর করা হচ্ছে ও এটা এইভাবেও হবে না, একটাই দিয়ে হয়, এটাকে বলে নট ইকুয়াল। এটা কি বলে, নট ইকুয়াল। তো দুটো দিয়েও হবে না, একবারে একটা দিতে হবে। তো একটা সমান সমানের পর মানে এক্স এর মান 10, তাই বলা হচ্ছে না, তো এক্স এর মান আমরা এখানে 10 দিয়েছি, ভ্যালু ঠিকই আছে, কিন্তু যখন এই নট দেওয়া হয়েছে তখন বলে দিলাম যে 10 না। দেখো যেই আমি এরকম দিব ভ্যালু দেখো সেম, এটা প্রিন্ট হয়েছে, কিন্তু যখন আমি নট করে দিব তখন উল্টোটা হবে, এটাকে বলে নট ইকুয়াল। নট ইকুয়াল মানে হচ্ছে উল্টো, মানে একটা জিনিস ইকুয়ালি হলে যেটা হয়, যেটা ট্রু হলে যেটা হবে সেটা প্রিন্ট না হয়ে সামনে শুধু নট লাগার কারণে উল্টোটা হবে, রিভার্স। বুঝতে পারছো নট ইকুয়ালটা কি, রিভার্স।
তুমি বলা হলো যে তোমার পকেটে টাকা আছে, তাহলে তুমি পিৎজা খেতে পারো। তাহলে পকেটে টাকা আছে, পিৎজা খাওয়াতে মানা নেই, কিন্তু তোমার নিষেধ করা হলো টাকা থাকলেও খাওয়া যাবে না। ঠিক আছে, তার মানে তুমি খাইতে পারলে না। বুঝতে পারছো কাহিনী? এখানে আমার কন্ডিশন মিলে গেল সত্যি, মানে নর্মালি কন্ডিশন ঠিক আছে না, এইটাই প্রিন্ট হয়। কিন্তু এখানে বলে দিলাম যে না, এটা প্রিন্ট করা যাবে না, এই যে যাবে না বলে দিলাম, সো এই লাইনটা প্রিন্ট না হয়ে এটা হলো উল্টো। ঠিক আছে, এই নট দিলে উল্টো হবে, সোজাভাবে যেটা আসার কথা নট দেওয়ার কারণে উল্টোটা আসবে, আরেকটা আসবে, যেটা আসার কথা সেটা না আসে আরেকটা হবে। তাহলে এটা বুঝছি আমরা। এখন আমরা একাধিক কন্ডিশন দেখবো। একাধিক কন্ডিশন কি, এতে একটা কন্ডিশনের চেঁচামেচি, তাই না? আমি এখানে দেখো বলে দিলাম যে এক্স এর মানটা 10 থেকে বড় হবে, 10 থেকে বড় হবে অথবা 10-এর সমান হবে, এটা কিন্তু বুঝছি। অ্যান্ড অ্যান্ড শব্দটা এভাবে না লিখে আমরা % দিতে পারি। অ্যান্ড এটাকে বলে অ্যান্ড, দুটো % চিহ্ন দিলে কি হয়, অ্যান্ড হয়। অ্যান্ড এক্স এর মানটা 10 থেকে বড় এত ছোট হবে, এবং আমরা বলে দিলাম এটা 5 থেকে ছোট অথবা 5-এর সমান হবে। বুঝতে পারছি আমরা কিছু? কি লিখলাম বলো তো? এবার ঠিক আছে, এক্স এর মানটা 10 থেকে বড় হবে অথবা 10-এর সমান হবে, এবং এক্স এর মানটা 5-এর থেকে ছোট হবে অথবা 5-এর সমান হবে। তাহলে এমন একটা এক্স এর মান খুঁজে বের করতে হবে, তাই না? ব্যাপারটা এক্স এর মানটা 10 থেকে বড়, এক্স এর মানটা 5 থেকেও ছোট, এই সম্ভব নাকি? সম্ভব না, না? আচ্ছা, তাহলে এটা কোনোভাবে মেলে না। আমরা যদি এখানে 10 দিয়ে দিই, প্রথম কন্ডিশন থেকে মেলে, প্রথম কন্ডিশন মিলছে, এক্স এর মানটা 10-এর চেয়ে বড় না কিন্তু সমান, কিন্তু পরেরটা 10-এর চেয়ে ছোট, 5-এর চেয়ে ছোট, এটা তো হয় না, 5-এর চেয়ে ছোট হয় না। তাহলে এটা মিললো না। যখন এই এক পক্ষ মিলবে আর এক পক্ষ মিলবে না, তখন এটা ট্রু না। কন্ডিশন দুটোই হওয়া লাগবে ট্রু। যদি দুটো ট্রু হয় তাহলে এই লাইনগুলো প্রিন্ট হবে, এই লাইনগুলো প্রিন্ট হবে। আর যদি কন্ডিশন এই দুটোর যে কোনো একটা ফলস হয় তাহলে সবাই ফলস, তাহলে কি হবে, এইটা প্রিন্ট হবে, ইলস এটা প্রিন্ট হবে। এই যে 15 করে দিলাম, এবার কি হয়েছে, এক্স এর মানটা 10, এটা মিলছে, আবার 15 এর ছোট, এটা মিলছে, আসতেছিলাম সেখানে। এখন দুই পক্ষই মিলে গেছে, তাহলে কোনটা প্রিন্ট হবে, এটা। বুঝতে পারছো? ওকে, এখন তাহলে এটা হলো। এখন আমরা অরে যাই, এন তো বুঝে ফেলছো, তাই না? এন বুঝে ফেলছো, এখন আমরা অর দিব। অর বোঝানো হচ্ছে এই যে দুইটা দাগ, দুইটা পাই পাই করো, ঠিক আছে, ইন্টারের উপরে আছে, হ্যাঁ, শিফট চেপে ধরে এটার উপর চাপ দিবা। তো অর হলো অথবা, মানে অ্যান্ডটা কেমন ছিল, এরকম অ্যান্ড ছিল এরকম যে, মনে করো যদি আমার পকেটে টাকা থাকতো এবং মোটর সাইকেলের তেল ঢুকানো থাকতো, ঠিক আছে, তাহলে আমি শহরে গিয়ে পিৎজা খাইতাম। তাহলে পকেটে টাকাও থাকতে হবে, মোটর সাইকেলের তেলও ঢুকানো থাকতে হবে, তাহলে না মোটর সাইকেল নিয়ে যাইতে পারবো। ঠিক আছে, দুটোর একটা আছে আর একটা নাই, সো হলো না, গেল না। আর অথবাটা এরকম যে যদি আমার পকেটে টাকা থাকে, মোটরসাইকেলে তেল থাক বা না থাক, থাকলে মোটরসাইকেল নিয়ে যাব, না হলে অটোয় চলে যাব, কিন্তু পিৎজা খাবোই। তাহলে যে কোনো একটা থাকলে আমার হচ্ছে না, পকেটে টাকা থাকলে অটো নিয়ে চলে যাচ্ছি, অথবা পকেটে টাকা নেই, মোটরসাইকেলে তেল আছে, ওইটা নিয়ে চলে গেলাম শহরে, তেল তো আর কেনা লাগতেছে না, অটো ভাড়া দেওয়া লাগতেছে না, যাই বন্ধুর কাছ থেকে টাকা হলাদ করে তারপর কিনে খেলাম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ওয়ার হচ্ছে এরকম, যে কোনো একটা স্বাধীন মানে ট্রু হলেই ট্রু। তাহলে আমরা এই যে এটা কি দুটোই ট্রু, তাই না? আউটপুট এটা আসবে। আমি যদি এখানে যে আগের মতো যদি পাস করে দিই, কি হয়, এক্স এর মানটা 10 দিয়ে দেওয়া লাগতেছে, তাই না? একদিক থেকে ইয়ে করি, 10 দিলে কি একটা সঠিক না, কিন্তু এটা চেয়ে আবার হয় না, না এটাও তো মিলে যায়, সঠিক। তাহলে আমরা 5 দিই, 5 দিলে কি বড় হয়, সমানও হয় না, কিন্তু এটা তো ছোট হয়, যে কোনো একটা দিলেও সঠিক হচ্ছে না। বুঝতে পারছি ব্যাপারটা, যে কোনো একটা দিলেও সঠিক হচ্ছে। তাহলে অর বুঝলাম, নট বুঝলাম, ঠিক আছে, অ্যান্ড বুঝলাম, বোঝাবুঝি শেষ। ঠিক আছে, এখন আমরা একাধিক কন্ডিশন লিখবো। এই এলে বলে দিলাম যে এক্স এর মানটা 5, এই কন্ডিশন দিয়ে দিলাম, অথবা আমরা অ্যান্ড দিয়ে চালাই, অ্যান্ড দিয়ে দিলে একটু ভালো বুঝবা। ধরো আমি এখানে নাম দিলাম হচ্ছে মার্ক, মার্ক দিয়ে বোঝাচ্ছে, মার্কটা বড় হাতের এম দিলাম, ছোট হাতের এম মার্ক দিয়ে দিলাম হচ্ছে 80। ঠিক আছে,
এখানে দিলাম হচ্ছে মার্কের পরিমাণ যদি 80 সমান হয় অথবা 80 থেকে বড় হয় অ্যান্ড কাছে ছোট হবে, কাছে ছোট হবে 100টা 100 চেয়ে ছোট হবে অথবা 100 সমান হবে, তাহলে এখানে কি প্রিন্ট হবে বলতো? তুমি পাইছো এ প্লাস। এই লাইনটা প্রিন্ট হবে না? আর এতগুলো লাইন তো আমার দরকার নেই, ওই জন্য কনগ্রাচুলেশন দিতে পারি, একটা লাইনে দিয়ে দিলাম কনগ্রাচুলেশন, বা এখানেও দিতে পারো। এই যে এটা দাগ ছিল পাইপ একটা উঠছে। সো আমাদের এই যে মার্ক দিলাম মার্ক দিলাম মার্ক দিলাম, এখানে আবার এক্স লিখছি কেন? এটা হবে এই জন্য ও ধরে দিয়েছে ডান পাশে, দেখছো এক্স আইডেন্টিফাইড। সো মার্ক বসে দিলাম। এখন কি ঠিকঠাক আছে? কি প্রিন্ট হলো? তুমি পাইছো এ প্লাস। এটা হলো একটা কন্ডিশনে, ঠিকঠাক। এখন কন্ডিশন তো আরো আসতে পারে, এই সেম কন্ডিশন আরেকটা হতে পারে না? সেম কন্ডিশন আরেকটা হতে পারে না? সেম কন্ডিশন যখন আরেকটা হবে, এই কন্ডিশনে কপি করে নিয়েছি, কিন্তু যা যা আছে সব কপি করলাম। এটা কপি করে আমি এখানেই বসালাম, বসাইছি। শুধু এই ইপের সামনে অন্যথায় যদি, যদি দিলে এটা, তারপরে অন্যথায় যদি, না হলে একবারে অন্যথায়, মানে কন্ডিশন একের পর বাড়িয়ে যাচ্ছে। এখানে ইফ লিখছে না, এর সামনে খালি ইলস লাগা দেবো। কি লিখবো? ইলস লিখে একটা স্পেস দেবো, ইলস লিখে একটা স্পেস। কত ইজি না, বুঝছো? তাহলে ইফ আর ইলস তো সবাই বুঝি। এই ইফটাই কপি করে নিয়ে আমি ইলস ইফ আকারে দিলাম। কি করলাম? ইলস ইফ। তুমি ইলস ইফ এখানেও রাখতে পারো, তুমি যদি মনে করো যে না একটু এক ডাউন নিচে নামাই দিই, করতে পারো। বুঝতে পারছি ব্যাপারটা? তো ইলস ইফে গিয়ে এখানে আমরা কি করব, শুধু এই মার্কের পরিমাণটা এখন কি হবে, মনে করো 70 দিলাম, 70 সমান অথবা বড়, আর কাছ থেকে ছোট থাকবে 80 না দিয়ে আমরা কত দেবো? 79। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এখানে দেবো 70, এখানে দেবো কত? মিলছে? তাহলে এখানে বলে দিলাম তুমি পাইছো হচ্ছে এ মাইনাস, নাকি এ গ্রেড আসে না, এ গ্রেড। সো আমাদের এখানে ভুলটা কোথায়? ইলস বানানো হয়নি, ঠিক আছে, ইলস ইফ। বুঝছো ব্যাপারটা? তো ইলস এখানে লাগালেও কিন্তু কোনো ভুল নেই। তাহলে উপরটুকু কপি করে আমি জাস্ট বসাইছি, খালি একটু ভিতরে চেঞ্জ করে দিলাম। আর এখানে ক্লিক করলে দেখি তুমি কি পাইছো? এ প্লাস পাইছে। কি পাইছে সে? এ গ্রেড পাইছে, কারণ আমি এখানে এটা দিয়েছি। কিন্তু এখানে যদি আমি 70 দিই, তাহলে আমার কোনটা প্রিন্ট হবে? এ গ্রেড পাইছো। বুঝছো ব্যাপারটা? খুব ইজি না? তাহলে এই সেম কাজ এভাবে তুমি আরো পারবা। এটা এবার মানে আরেকটা কন্ডিশন দেবো, তাহলে এরপরে এর সেকেন্ড ব্র্যাকেটের পরে আরেকটা বসাই দাও, সেম ইন্ডেন্টেশন ঠিক রাখো, মানে ইলসিপ আরেকটা বসালাম। এখানে কি হবে? 60 60, আর এটা কি হবে? 6। তাহলে এ কি হবে? এ মাইনাস। আচ্ছা, আমরা যে কাজটা করলাম, আমরা ডিপ্লোমার জন্য এটা বসালাম। ডিপ্লোমার জন্য যে আমাদের যে মার্কিং সিস্টেমটা হয়, কে কত পাবা, যদি কেউ ডিপ্লোমার জন্য একটা মার্কিং সিস্টেম, একটা প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেললাম। ঠিক আছে, খুবই সিম্পল। আমরা বলে দিলাম যে মার্ক আপাতত 70 দিয়ে শুরু করলাম, যে মার্কের তার মান যদি 80 চেয়ে বড় হয় অথবা 80 সমান হয়, এবং মার্কটা যদি 100 চেয়ে ছোট অথবা সমান হয়, তাহলে আমাদের একটা লাইন প্রিন্ট হবে, তুমি পাইছো এ প্লাস। দেখো আমরা যদি এখানে সাপোজ আমি 80 দিলাম, তাহলে আমাদের কি দেখাবে? তুমি পাইছো এ প্লাস দেখাবে, দেখাচ্ছে? আচ্ছা, আমি যদি এখানে মনে করি যে আমি 90 দিই, আচ্ছা 90, তাহলে আমাদের কি দেখাবে? তুমি পাইছো এ প্লাস। বারবার এই জিনিসটা আসতেছে, নেভার ট্রান্সলেট স্প্যানিশ দিয়ে দিই। ওকে, তাহলে এ প্লাস হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে 100 দিয়ে দিই, তাও কিন্তু আমার বলবে যে আমি এ প্লাসই পাইছি, এ প্লাস পাইছি বলছে না? কিন্তু আমি যদি 110 দিয়ে দিই, আমার বলে যে ভাই ঠিক মতো মার্ক ইনপুট করো, 110 বলে তো কিছু নাই। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে তোমার 50 বা 60, তাহলে 60 দিলে 60-এর জন্য আমরা যে রেঞ্জটা লিখছি, যদি মার্কটা 60-এর চেয়ে বড় হয় অথবা 60-এর সমান হয় এবং 64-র যদি নিচে থাকে, তাহলে আমার দেখাবে বি। সো হয়েছে ব্যাপারটা। সো প্রতিটি লাইনে আমরা এইভাবে করছি। এখন আমরা চাচ্ছি যে কিবোর্ডের মাধ্যমে মার্কটা দিবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা একটা ব্যাক এন্ডে এই প্রোগ্রামিংটা করে রাখবো, সামনে একটা ঘর বানাই দিব, মানে একটা ফর্ম বানাই দিব, যে ভাই তুমি হলো তোমার মার্কটা ইনপুট করো। তো ও ধরো মার্কটা ইনপুট করে দিল। তো এই মার্কটা ইনপুট আমি যদি এখন তো আর ঘরটার বানাচ্ছি না, তো আমি আপাতত এখানে একটা ফাংশনের মাধ্যমে মার্কটা কিবোর্ড থেকে নিব। তো সেই ফাংশনের মাধ্যমে যদি মার্কটা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে জিনিসটা করতে হবে, এই যে মার্ক লিখছিলাম আমরা 60, এই 60টা আমরা তুলে দিলাম, তাহলে মার্কটা নাই।
যেমন যখন কিছু পাবে না তখন বলবে যে এটার তো কোনো কিছু নাই, মার্কটা তো দেওয়া নাই, ঠিক আছে। তো এখন আমরা মার্ক দিচ্ছি, মার্ক দিব হচ্ছে আমরা প্রম্পট বলে একটা ফাংশন আছে, কি আছে, প্রম্পট। এই প্রম্পটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে মানটা সে দিতে চায়, যে মানটা সে দিতে চায়, ধরো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এন্টার ইওর মার্ক, এই কথাটা আমরা চাচ্ছি প্রিন্ট হোক। আমি এটা লিখছি এন্টার ইওর মার্ক, এন্টার ইওর মার্ক কি আসছে, দাঁড়াও আমার ক্লিক করি, এন্টার ইওর মার্ক লিখছি, এখানে কি বলছে সিনট্যাক্স এরর। কেন? কারণ এই যে কথাগুলো এগুলো কি লেটার না, আর লেটার যদি আমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আউটপুটে দেখাতে হয় তাহলে কিভাবে লিখতে হয়, স্ট্রিং আকারে লিখতে হয়। সো ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশন লিখে দিলাম, এটা কেটে দাও, এটা আবার লোড করো। এখন কি বলছে এন্টার ইওর মার্ক, সো আমরা মার্ক লিখে এখানে দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম, তাহলে এটা জিনিসটা সুন্দর হবে। এটা আমি কেটে দিলাম, আবার লোড করি, দেখো এন্টার ইওর মার্ক দিয়ে এটা কোলন দেখাচ্ছে। তো আমরা যে মার্কটা কিবোর্ড থেকে এখানে দেব সেইটাকে কি মার্কের ভ্যালু হিসেবে ধরবে না, দেখো বাম পাশে আমার ভার লেখা ছিল না, আমি 60টাকে চেঞ্জ করে এই ফাংশনটা বসালাম, এটা অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম 50, দিয়ে এখানে কি করব, ওকে। আমার কি বলছে তুমি পাইছো সি, মজার ব্যাপার না। আমি আবার রান করি, আমি দিয়ে দিলাম হলো তুমি 40 পাইছো, টেনে টেনে পাস করছে তাই না, ডি গ্রেড পাইছো, যা মেসেজ লেখা থাকবে সেটা। তারপরে আবার লোড করি, এখানে যদি আমি দিয়ে দিই যে ধরো সে 23 পাইছে, ভাই তুমি ফেল ভাইয়া, ঠিক আছে, ফেল করছে। যদি আমরা এখানে উল্টাপাল্টা দিয়ে দিই যে 150, তো বলে দিবে যে ঠিক মতো মার্ক ইনপুট করো, কি আমাদের এটা হয়েছে, বুঝছো ব্যাপারটা। আচ্ছা, এখন ফাংশন কি জিনিস সেটাও একটা নামে বুঝাই দিই। হ্যাঁ, ফাংশন হচ্ছে একটা বিশেষ সেট অফ কোড ব্লকস, মানে অনেকগুলো কোডের লাইন, যে কোডগুলো আমার বারবার লাগে সেইগুলোকে আমি একটা ফাংশনের মধ্যে রাখতে পারি। কিছুই বোঝা নেই, বিষয়টা হলো যে মনে করো সিএসএস এ ক্লাস শিখছো, আইটি শিখছো, সিএসএস এর ক্লাসে আমি যদি একটা ডিজাইন বানায় রাখি যে আমার টেক্সটের কালার হবে এত, ব্যাকগ্রাউন্ড কালার হবে এত, ফন্ট সাইজ হবে এত, এইসব করে বানায় রাখলাম, ওই ক্লাসটা যেখানে কল করে বসাতাম, যে জায়গায় বসাবো যে ট্যাগের মাঝে, সেখানে ওই স্টাইলটা পেয়ে যাবে না। তো ফাংশন হচ্ছে এরকম যে তোমার একই কাজ তোমার বারবার করতে হচ্ছে, প্রোগ্রামের একটা নির্দিষ্ট পর্যায়ে যে বারবার একই কাজ করতে হচ্ছে। তো একই কাজ করতে গেলে তোমার ওই অতগুলো কোডই আবার বারবার লিখতে হবে। তা না লিখে তুমি যদি একটা ফাংশনের মতো এই কোডগুলো লিখে রাখো, পরবর্তীতে এই ফাংশনের নাম ধরে যদি ওকে কল করো যে ভাই তুই এসে এখানে অ্যাপ্লাই হ, তাহলে দেখবা যে ওই আউটপুটটা তুমি পেয়ে যাচ্ছ, তোমাকে বারবার ওই একই কোডগুলো লিখতে হচ্ছে না। এটাকে বলে ফাংশন। ফাংশন হচ্ছে প্রোগ্রামের একটা স্বাধীন ক্ষুদ্র অংশ, যেখানে অনেকগুলো কোড লেখা থাকে এবং যে কাজগুলো বারবার করতে হয় বারবার না লিখে আমি একবারে লিখে পরবর্তীতে ফাংশনকে কল করার মাধ্যমে আউটপুটটা পেয়ে যাই। বুঝছো ব্যাপারটা? তো জাভাস্ক্রিপ্টে ফাংশন কিভাবে লেখে, জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখা হচ্ছে এইভাবে, ফাংশন নামে একটা মানে কিওয়ার্ড বসাতে হয়, ফাংশন নামে কি বসাতে হয়, কিওয়ার্ড। তারপরে একটা ফাংশনের নাম দিতে হয়, যে কোনো নাম। মনে করো আমরা দিলাম হচ্ছে আমাদের কি দরকার, রেজাল্ট বের করতেছি না, আমরা দিলাম হচ্ছে রেজাল্ট নামে একটা ফাংশন দিলাম। ফাংশন তখনই হবে যখন এই রেজাল্টের সাথে ফার্স্ট ব্র্যাকেট দিবা। যেমন তোমার নাম সৌরভ না, সৌরভের সাথে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে সৌরভ ফাংশন হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই ফাংশন কিওয়ার্ড, যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভাল লিখতাম, তেমনি ফাংশন ডিক্লেয়ার করার সময় কি লিখতে হয়, ফাংশন একটা কিওয়ার্ড। এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা বানাইছে তারা ফিক্সড করে দিয়েছে। বুঝতে পারছো? ওরা বলছে যে ভাই ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ভাল লেখো সামনে, ফাংশন ডিক্লেয়ার করবা তুমি ভালো ফাংশন লেখো, তারপরে ফাংশনের একটা নাম দাও, নাম দিলেই হবে না, এর সাথে ফার্স্ট ব্র্যাকেট না দিলে ফাংশন বোঝে না। ক্লিয়ার ব্যাপারটা? এখন ইপে যেমন হলো বডি ছিল, তেমনি ফাংশনও কিছু বডি থাকবে, যে কারণ এর মধ্যে তো আমি অনেকগুলো কোড লিখবো, বডি বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন কি কোড লিখবো, মনে করে যে কোনো লাইন লিখবো, আমরা যা লিখছিলাম পুরোটা এখানে পেস্ট করে বসাই দিলাম, তাহলে এটা কি হলো, ফাংশনের মাধ্যমে রেজাল্ট বের করার একটা প্রোগ্রাম তৈরি হয়ে গেল। এখন এটা দেখো দিছি, কিন্তু আউটপুট কি আসে? তাহলে এইটা হলো ফাংশনকে যখন কল করবে, যে বাইরে এসে ফাংশনকে যখন কল করব তখন এটার আউটপুট দেখা যাবে, আদারওয়াইজ এটা কিছুই দেখা যাবে না। ফাংশন বানায় রেখে দিয়েছো, ও কোনো কাজ করবে না, ঠিক আছে, কিন্তু ওকে যখনই তুমি কল করবা তখন ও রান করবে। বুঝা যায়? তো এখন আমাদের ফাংশনের নাম কি বলো তো, রেজাল্ট।
দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, নাহলে ফাংশন হবে না। তো আমি এই রেজাল্ট কল করার নিয়ম কি দেখো, রেজাল্টকে ডাক দিলাম, রেজাল্ট ফাংশন চলে আসো, সেমিকোলন দিলাম, রেজাল্ট ফাংশন চলে আসে। এখন কি কাজ করছে? ঠিক আছে, এখন 50 দিলাম, 60 দিলাম, তুমি পাইছো সি, এরকম চলে আসছে, সব কাজ করছে। তাহলে ফাংশনের মাধ্যমে প্রোগ্রাম জাস্ট কিছুই না, কি করব, ফাংশন দিব, একটা ফাংশনের জেনারেট করব, বডির মধ্যে যে প্রোগ্রাম লিখছিলাম সেটা কপি টু পেস্ট করে দিলাম। আমি যদি এখানে এই মার্কটাকেও প্রিন্ট করতে চাই, করা যাবে না? দেখো এখানে মার্কটাকে প্রিন্ট করা যাবে। আমি তো তুমি পাইছো এ প্লাস, তাই আছে না? আমি এটা রান করে দাও, আমি কত দিয়েছি, ধরো আমি 80 দিলাম, তাহলে আমার কি দেখবে, তুমি পাইছো এ প্লাস পাইছো, কিন্তু ওর মার্কটা কি দেখাচ্ছে? আমি যদি বলে দিই যে এ প্লাস তার মার্কটাও দেখাবো, তাহলে কি করব, এর ওই পাশে যে প্লাসটা দিয়ে দেবো না, প্লাস দিয়ে কি দেবো, মার্কটা লিখে দিব, এই যে মার্ক ভেরিয়েবলের মধ্যে রাখছি না, এই মার্কটা লিখে দিলাম। তাহলে আমার কি হবে দেখো তো, মনে করো 85 দিলাম, ইন্টার দিলাম, তুমি পাইছো এ প্লাস এবং মার্ক এত। তাহলে এই যে মার্কটা আমি দিলাম, তুমি যদি চাও যে আরো কিছু প্রিন্ট করবো, আমি এর মধ্যে আরো কিছু প্রিন্ট করে দেবো, তাহলে সেই প্লাসটাও দিয়ে দিতে পারো, প্লাস দিয়ে আরটা দিয়ে দিলাম এবং ডাবল কোটেশনের মধ্যে এটা বসে দিল অ্যান্ড মার্ক এত, এরকম দিয়ে দিলাম। তাহলে এরকম সুন্দর করে প্রিন্ট হবে না? একটু রিলোড করি, ধরো এখানে আমি দিয়ে দিলাম 85, সো বলে দেবো তুমি পাইছো এ প্লাস অ্যান্ড মার্ক কোলন এত, বা মার্ক ইজ, এই কথা লিখে দিলাম। বুঝছো? এভাবে টেনে বড় করতে পারবা। এই প্রোগ্রামগুলো নেটলিফাইতে আপলোড করে দেখা যাবে, নেটলিফাইতে আপলোড করে দিবা, কয়েকটা প্রোগ্রামের নাম দিয়ে মেনু বানাই দিবা দরকার হয়। এটা হলো ফার্স্ট প্রোগ্রাম, সেকেন্ড প্রোগ্রাম, থার্ড প্রোগ্রাম। ফার্স্ট প্রোগ্রামে ক্লিক করব, ক্লিক করলে এই যে আমার শুরুতে বলবে যে আপনি মার্ক দেন, মার্ক দিব, আমার চলে আসবে। এটা কিন্তু এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন, তাই না? এটা ওয়েব অ্যাপ্লিকেশন, বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারবো নেটলিফাইতে আপলোড করে, যে দেখো আমি এই অ্যাপ্লিকেশনটা জাভাস্ক্রিপ্টে বানাইছি। বুঝতে পারছো? ওরা ক্লিক করবে, ওরা প্রম্পট দেবে যে এটা দেবে, মোবাইলেও ভিজিট করলেও ওই মোবাইলেও সে এটা দিতে পারবে। সো এটা মিরাকেল একটা জিনিস হয়ে যাবে, তাই না? সো আশা করি তোমরা এগুলো ফুল দেখে আসবা।